বেশি দেরি হয়ে যাচ্ছে। আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তাহলে আজকে মাইক্রোসফট অফিসের, মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস এবং অফিসেরও দ্বিতীয় ক্লাস, কোর্সের দ্বিতীয় ক্লাস। তো ওয়ার্ডের আমরা যেই বিষয়গুলো দেখেছিলাম গত ক্লাসে, আজকে সেখান থেকে আর একটু সামনে আগ বাড়াবো ইনশাআল্লাহ। আমরা চলে যাই ওয়ার্ডে। তার আগে আপনাদেরকে শেয়ার করে রাখি আমার স্ক্রিনটা। আমরা ওয়ার্ডে ক্লিক করে ওয়ার্ড ওপেন করি। আমরা গতদিনে শিখেছিলাম, আসলে ওয়ার্ডের ইন্টারফেস গুলোকে দেখেছিলাম, সেগুলো শিখেছি যে কোথায় কি ধরনের টুল থাকে, কোনগুলোকে কি বলা হয়। এর মধ্যে যে আমরা একটা বিষয় জেনেছিলাম, প্রত্যেকটা ট্যাবের আন্ডারে বেশ কিছু গ্রুপ আছে, এবং আমরা হোম ট্যাবের প্রথম গ্রুপ ক্লিপবোর্ড, সেটার কাজও দেখেছিলাম। ক্লিপবোর্ডের সমস্ত কাজ দেখলেও একটা কাজ বাকি ছিল, এই যে এটা এটা হলো ফরম্যাট প্রিন্টার। একজন গত দিনে জিজ্ঞেসও করেছিলেন যে এটা দেখালেন না কেন। ওটা আজকে দেখাবো ইনশাআল্লাহ। আমরা কেন দেখাইনি সেটা বুঝতে পারলাম। তো পরবর্তী যে গ্রুপটা সেটা হলো ফন্ট। এই ফন্ট গ্রুপটার যে টুলগুলো সেগুলো খুব বেশি প্রয়োজন হয়, এবং সবচেয়ে বেশি চেনা উচিত এইগুলোকেই। যেহেতু ওয়ার্ড মানে লেখার ব্যাপার, আর লেখার যে শব্দগুলো বা লেটার গুলোর কথা বলুন, এই প্রত্যেকটাকে আমরা ফন্ট হিসেবে চিনি। স্পেশালি আসলে ফন্টের কিছু নাম আছে, অর্থাৎ লেখার ডিজাইন গুলোকে ফন্ট বলেও ডাকা যাচ্ছে। আমরা ফন্টের নাম শুনলে বুঝতে পারি যে লেখার ডিজাইনটা কেমন। অর্থাৎ মানুষের যেমন হাতের লেখার ভিন্নতা থাকে, এখানেও লেখার স্টাইলের ভিন্নতা আছে। আমরা যেমন গত দিনে যেভাবে লিখছিলাম সেটাই করি, কিছু লেখা হাজির করি এবং খেয়াল করি যে এখানেও যে লেখাগুলো এসছে সেটার একটা নাম আছে, সেটার সাইজ দেয়া আছে। অর্থাৎ বাই ডিফল্ট একটা ফন্টের নাম থাকে এবং সাইজও দেয়া থাকে। বাই ডিফল্ট এক একজনের কম্পিউটারে এক এক রকম থাকতে পারে ভার্সনের কারণে। এখানে দেখেন আমি কিন্তু আমার পছন্দ মতো একটা ফন্টকে ডিফল্ট করে রেখেছি, ফন্টের সাইজটাকেও ডিফল্ট করে রেখেছি। নর্মালি এরকম 13 সাইজের এবং এরিয়াল ন্যারো হয়ে থাকবে, নর্মালি এমনটা হয় না আর কি। এটা কিভাবে করব সেটা আমরা জেনে নেই। আমরা যখন কোনো লেখা লিখি, তখন আপনার কম্পিউটারে যেভাবেই আসুক না কেন, সেটার নির্দিষ্ট একটা ফন্ট ডিজাইন থাকে। আমরা সেটা, যেমন আমার কম্পিউটারে যদি আমি লিখি, এখানে যদি লিখি, আবার লেখার চেষ্টা করি, এই যে লেখাগুলো আসলো সেগুলোর একটা নাম আছে, এরিয়াল ন্যারো। এখানে ক্লিক দেন, অনেকগুলো নাম আছে। নর্মালি এই ক্যালিব্রি বা সেলিব্রি যেটাই বলেন, জাস্ট এ মিনিট। হ্যাঁ, সরি, যে কথা বলছিলাম আমরা, এখন আমাদের হতে পারে যে এই ফন্টটাকে ভালো লাগে না, অথবা আমার নির্দিষ্ট একটা ফন্ট আছে যেটাকে আমি পছন্দ করি, বা যেটার আহ, দ্বারা আমি সবকিছু লিখতে চাই, যে আমার ওই ফন্টটা ভালো লাগে। এটা হতে পারে। আবার আরেকটা বিষয় হলো যে অফিসিয়ালি সব ফন্ট কিন্তু ভালো লাগবে না। আপনি ধরুন আপনার কাছের কাউকে লিখছেন, সেক্ষেত্রে আপনার আর্টিস্টিক কোনো ফন্ট হতেই পারে, কিন্তু যখন অফিসিয়ালি কোনো ডকুমেন্ট তৈরি করবেন, তখন কিন্তু এই ধরনের ফন্ট বেমানান। যেমন ধরুন
এই একটা ফন্ট, দেখেন এই ফন্টটা খুব হালকা রঙের, এটার আউটলাইন আছে ভিতরে সাদা। আমরা যদি একটু বাড়িয়ে দেখি, ফন্ট সাইজ বাড়িয়ে দেখি, হ্যাঁ, দেখতে সুন্দর কিন্তু, না? কিন্তু অফিসিয়ালি কি এই ফন্টটা আমরা ইউজ করতে পারবো? পারবো না, বা উচিত হবে না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এইখানে যেভাবেই লেখা উঠুক না কেন, আমরা কি করি, আমাদের নির্দিষ্ট ফন্টে ক্লিক দিয়ে এটাকে সিলেক্ট করে নেই আগে। সিলেক্ট করার পর নির্দিষ্ট ফন্টে একটা ক্লিক দেই এবং এটার সাইজটাকেও নির্বাচন করে নিই। যেমন নর্মালি 12 ফন্ট, ফন্ট সাইজ 12 অনেকেই ব্যবহার করেন। আবার কেউ এরিয়াল ব্যবহার করেন, সরাসরি এরিয়াল, যেটা এই যে এরিয়াল। আবার কেউ টাইমস নিউ রোমান পছন্দ করেন, হতে পারে। এখানে কিন্তু সরাসরি লিখলেও চলে আসবে, যেমন টি লেখার পরেই টি এর গ্রুপটা, টিতে যে ফন্ট গুলো আছে সবাই সবগুলোই এখানে চলে আসবে। এই টাইমস টাইমস নিউ রোমান দিলে টাইমস নিউ রোমান হয়ে গেল। এটার একটা ডিজাইন আছে আলাদা, এটা অফিসিয়ালি চলে। তো এই রকম ভাবে আপনি যে ফন্টটি ব্যবহার করতে চান এখানে বাছাই করে নিতে পারেন। কিন্তু আপনি যদি চান যে না, আমি ওয়ার্ড খুললেই যেন এই ফন্টটাই আসে, আমি যেটা সবসময় ব্যবহার করি, তাহলে কিন্তু আপনার অনেক সময় বাঁচে যাবে এবং আপনার বেখেয়াল হওয়ার আর সুযোগ থাকবে না। হতে পারে যে আপনার পছন্দনীয় ফন্টটাই আপনার লেখার কথা ছিল, আপনি যে ফন্ট আসছে বাই ডিফল্ট সেই ফন্টে লিখে শেষ করে ফেলছেন এবং পাঠিয়ে দিয়েছেন ডকুমেন্ট। পরে খারাপ লাগলো, দূর, আমি ফন্টে তো দিতে চাইনি এই লেখাটা। তো যে জন্য এটাকে এড়ানোর জন্য আমাদের উচিত হবে, আমরা যেই ফন্টে লিখতে চাই সবসময় সেই ফন্টটাকে এখানে কোনো লেখা লিখে হোক বা না লিখেও হতে পারে, আমরা এই অবস্থায়, অর্থাৎ আমরা আবার ক্লোজ করি, ক্লোজ করে আবার নতুন ওয়ার্ড ওপেন করি। দেখেন কোনো কিছু লিখলাম না, কিন্তু যে আমি এই অবস্থায় সিলেকশনে যাই, এইখানে এই গ্রুপে ক্লিক দিতে পারেন, ফন্ট গ্রুপে ক্লিক দেন, সহজ হবে। এখানে দেখেন, এইখানেই চয়েস করে নেন। ধরুন আমরা এরিয়ালটাকেই চাচ্ছি এবং ফন্ট স্টাইল হিসেবে রেগুলার নাকি ইটালিক নাকি বোল্ড, নাকি বোল্ড ইটালিক, এগুলো আসলে কি পরে আমরা দেখছি। তো আমরা রেগুলারটাকে পছন্দ করলাম এবং সাইজ হিসেবে হয়তো 12কে পছন্দ করলাম। এই নির্বাচনটাকে আমরা ওয়ার্ডকে বলবো তুমি এটা সবসময়ের জন্য স্মরণ রেখো। সেই ক্ষেত্রে এইভাবে চয়েস করার পর আমরা কি করব, একদম নিচে চলে আসেন যে সেট অ্যাজ ডিফল্ট, একদম নিচে বামে যে কোনায় যে লেখাটা সেট অ্যাজ ডিফল্ট ক্লিক দেন। এখানে দেখেন আবার একটা অপশন আছে যে আপনি কি এই ডকুমেন্টেই শুধু এই চেঞ্জটা চাচ্ছেন নাকি সমস্ত ডকুমেন্টে। আমরা সমস্ত ডকুমেন্টেই চাচ্ছি, অর্থাৎ যখনই ওয়ার্ড খুলবো, টেমপ্লেট খুলবো, তখনই যেন আমার এই সেটিংটাই বাই ডিফল্ট আসে। তাহলে নিচেরটাতে চেক মার্ক দিয়ে বা ক্লিক দিয়ে আমরা ওকে করে দিই, হয়ে গেছে। আমরা এখন যাই লিখি না কেন এরিয়ালে আসবে, তাই না? 12 ফন্ট সাইজ হবে। আমরা যদি এখন লরেম লিখি, তো দেখেন যে এরিয়ালই আসছে। আমরা যদি ক্লোজ করে দিই, হতে পারে যে আমরা এটাতে করছি বিধায় এটাই আসছে। আমরা ক্লোজ করে দেখি, নতুন একটা ওপেন করে দেখি যে আমাদের পছন্দটা ডিফল্ট হয়েছে কিনা। দেখেন পছন্দটা ডিফল্ট হয়েছে। এক্সেল যখন আমরা দেখব তখন এক্সেলের এই একই বিষয়টা কিন্তু একটু অন্যভাবে, সেটা তখন দেখবো ইনশাআল্লাহ। তো ওয়ার্ড এক্সেলের যে একটা তফাৎ আছে এই ব্যাপারে, এটা আমরা একটু মাথায় রাখার জন্য আমি কথাটা বলে দিলাম, তথ্যটা। ওকে, এবার আমরা সামনে আগাবো নতুন কিছু শেখার জন্য। আমরা কিছু লিখলাম, আমরা ফন্ট এবং ফন্ট সাইজ অলরেডি জেনে গেলাম আসলে, তাই না? এই ফন্টটা হলো এরিয়াল, সাইজ 12। আমরা এটাকে ইচ্ছা করলে প্রয়োজন মাফিক বড় ছোট করতেই পারি। তাহলে সেটা কোথায় করব, এই যে ফন্ট সাইজ, এখানে ক্লিক দিলে ইচ্ছা মতো, এখানে ঠিক ইচ্ছা মতো না, এখানে দেখেন 72 পর্যন্ত আছে এবং 48-এর পরে 72, মাঝখানে কিছু নেই। তার নিচে 34, তার নিচে 28, তার নিচে 26, 24, 22, এভাবে
যেটা দেওয়া আছে, আবার 8-এর নিচে নেই। এখন আপনি চাচ্ছেন যে না, এটা আমার 7 হবে বা 6 হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অথবা আপনি চাচ্ছেন যে এটা 70 হবে অথবা 50 হবে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে উপায় দেখছেন না, তাই না? এখানে দেখবেন লাভ নেই। সেক্ষেত্রে যেটা করবেন, এই সিলেক্ট করার পর আপনি এখানে সরাসরি একটা ক্লিক দিবেন। সরাসরি ক্লিক দিলে যেই সাইজই থাক সেটাকে এভাবে দেখাবে, অর্থাৎ সিলেক্ট হয়ে গেল। আপনি এখন আপনার পছন্দ মতো লিখে দিবেন যে কত সাইজের চাচ্ছেন। সাপোজ আমরা 45 চাচ্ছি বা 42 চাচ্ছি, তাহলে 42 লিখে দিব এবং এন্টার দিব। দেখেন যে 42 সাইজ হয়ে গেছে। অর্থাৎ এখানে সবকিছুই সম্ভব হবে। এখানে দেয়া নেই বাই ডিফল্ট কিছু সাইজ দেয়া আছে, তার বাইরে আপনার যেটা চাহিদা সেটা দেয়া নেই, তার মানে এটা হবে না এমনটা নয়। এইটুকু ধরুন আমরা একেবারে ছোট করব, কত ছোট করব যেটা ওখানে নাই, ধরুন 7, সেটাও কিন্তু হচ্ছে, তাই না? কাজেই ফন্ট সাইজ, ফন্ট স্টাইল কোনোটারই পছন্দ করার কোনো সুযোগের মানে কোনো সমস্যা নেই আর কি। আপনার পছন্দ যেটাই হয় আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় আমরা জেনে ফেলি, এখানে দেখবেন যে যতগুলো ফন্ট আছে সবগুলোই আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? যেমন ডোসিস এক্সট্রা বোল্ড, এটা একটা ফন্ট, কিন্তু এমন একটা ফন্টের নাম জানলেন বা আপনার পছন্দ হয়ে গেল, ওয়েবসাইটে হোক বা কোনো একটা টিউটোরিয়াল ভিডিও দেখতে গিয়ে হোক, সেটা ইংলিশ হোক বা বাংলা হোক, আপনার কাছে ফন্টটা খুবই পছন্দ, কিন্তু আপনি দেখছেন যে আপনার এখানে আসলে নাই। সেক্ষেত্রে কি করবেন? কোনো উপায় আছে কিনা বা ওটা অন্যরা কিভাবে ব্যবহার করছে? সেক্ষেত্রে আমি ঝটপট একটা উপায় বাতলে দিই আপনাদেরকে। সেক্ষেত্রে ব্রাউজারে ঢুকবেন, ব্রাউজার ওপেন করবেন, এখানে সার্চ বক্সে সেই ফন্টের নাম লিখবেন। যেমন ধরুন পাপড়ি একটা ফন্ট আছে মেবি, লিখে দেখি আছে কিনা। হ্যাঁ, বানান ভুল করেছি তো তাই সরাসরি আসেনি, এই দেখেন আছে। এখানে খুঁজে দেখবেন যে পাপড়িটা আসলে কোথায় আছে। দেখেন পাপড়ি ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড। তো আসলে একটা ফন্ট তো আর কোথাও থাকে না। ফন্ট বিক্রির জন্য বা ব্যবহারের জন্য ওয়েবসাইটই থাকে, যেখান থেকে অনেক ফন্ট পাওয়া যায় আসলে। তো এই ওয়েবসাইট গুলো দেখেন, ফ্রি বাংলা ফন্ট একটা, এটা হলো কোড পত্র নাকি এরকম নামটা না? এটা হলো বঙ্গলিপি। এরকম অনেক ওয়েবসাইট আছে। আবার ব্যক্তিগত ওয়েবসাইট আছে যেগুলোতেও তারা যারা ফন্ট বিক্রি করেন বা নিজে ফন্ট তৈরি করেন তারা কিন্তু বিক্রি এভাবেও করেন, নিজেদের বিজ্ঞাপন এগুলো এভাবে দেন। এরকম বহু ওয়েবসাইট আছে। এটা একটা, এটা কি, bengalifont.com। ওকে, এখানে পাপড়িটা আছে কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, আমরা দেখি এটা কিভাবে করতে হয়। ক্লিক দিলে এক এক ওয়েবসাইট এক এক ভাবে দেখায়। এখন আমরা এটা পছন্দ যেহেতু করে ফেলেছি, আমরা দেখি যে এটাকে ডাউনলোড করার সুযোগ এখানে আদৌ রেখেছে কিনা। এই যে দেখেন কত নিচে আসছে, দেখি আমরা ডাউনলোডে ক্লিক দেই, এসছে দেখছেন? এই যে এখানে দেখা যাচ্ছে ডাউনলোডস, অর্থাৎ আপনার পিসিতে ডাউনলোডস নামে যে ফোল্ডার আছে সেখানে কম্প্রেস নামে একটা ফোল্ডার হবে, তার ভিতরে পাপড়ি জিপ করে একটা ফন্ট ঠিকই ডাউনলোড হবে। আমরা ওপেন করি, দেখেন এই যে জিপ ফাইলগুলো এইভাবে আসে। এটা আনজিপ করতে হবে, রাইট ক্লিক করলে দেখেন এইভাবে এগুলো অনেকগুলো অপশন আছে, এর মধ্যে শেষেরটাই খেয়াল চেষ্টা করবেন, এক্সট্রাক্ট টু পাপড়ি, অর্থাৎ একই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এখানে। আপনি ক্লিক দেন এবং দেখেন এখানে ঠিক একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখানে একাধিক ফাইল থাকতে পারে বিভিন্ন নামে, নর্মালি এরকম সিম্পল নামে নাও থাকতে পারে, বিভিন্ন নাম থাকতে পারে। আপনি দেখবেন যে এইরকম ডিজাইন অর্থাৎ এইরকম লোগো যেগুলো ফাইল সবগুলোই
ওই ফন্ট। আপনি ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করলেই এই ফন্টটার বিভিন্ন আকারে দেখাবে এখানে। এটা আসলে বাংলা ফন্ট, যেই জন্য বাংলাটাই এখানে দেখাবেন, এটা কিন্তু ইংলিশে দেখাবে এবং এই লেখা সব ফন্টে পাবেন। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস সামথিং, না জানেন মনে হয় এবার করে। ওকে, এটাকে ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আসলে, যে জন্য এখানে বলছে যে আপনি কি এটা তো অলরেডি ইনস্টল করা আছে, আপনি রিপ্লেস করতে চান কিনা, দরকার নেই। এইভাবে আপনারা ইনস্টল করলেই ওখানে পেয়ে যাবেন। আমি আর আগ বাড়ালাম না, সময় নষ্ট হচ্ছে। এভাবে আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন ফোন ডাউনলোড করেও ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু বিষয় জানি, যেমন এখানে প্রথমেই দেখেন এটা চিনলাম আমরা, বড় ছোট করার এই যে অপশনটা, এছাড়াও কিন্তু একটা অপশন আছে, সেটা হলো এই যে ডান পাশে দেখেন এটা দেওয়া আছে এবং একটা আপ অ্যারো দেওয়া আছে, অর্থাৎ এটা ক্লিক দিলে বড় হতেই থাকবে। এবং এখানে সেটাকে দেখাচ্ছে কিন্তু এটা নর্মালি 2 করে বাড়ে, 18 দেখেন, 20, 22, 24, 26, 28। এইখানে এটা বাই ডিফল্ট থাক আর না থাক, এটা কিন্তু এখানে ঠিকই 2 করে বাড়বে। আবার এইখান থেকে কমানো যাবে। প্রথম শর্তই হলো, একটাই শর্ত, সেটা হলো যে ফন্টটা যেটুকু লেখা আপনি সিলেক্ট করবেন ততটুকুই শুধু এইভাবে কমবে বাড়বে। হ্যাঁ, ছোট করছি আমরা, ছোট করছি করছি। এখানে দেখেন 8-এর নিচেও যাচ্ছে, 8-এর পরে এক এক করে কমতেছে, আদারওয়াইজ 2 করে বাড়ছে বা কমছে। এইখানে যখন একবার এক করে কমার একটা সুযোগ পেয়ে গেছে, এখন বাড়লেও সে দেখেন 1 করে বাড়ছে। কিন্তু ঠিক যখন 12 আসলো নাকি, হ্যাঁ, 10, 11 দুইটাই বাই ডিফল্ট দেওয়া আছে যেহেতু, এরপরে কিন্তু ঠিকই সে 14 আসছে। এই যে দেখেন এখন 14, 16, অর্থাৎ এখন 2 করে বাড়বে। ওকে, তো এই একটা অপশন, এই একটা অপশন, এই একটা অপশন, ফন্ট ছোট বড় করার একাধিক অপশন আমরা দেখতে পেলাম। আচ্ছা, এর নিচে দেখেন বি লেখা আছে এবং একটা মোটা কালো অর্থাৎ বোল্ড করা আছে। এটার মানে আসলে এই অপশনটাই হলো বোল্ড করার অপশন। আপনি লেখাগুলো সিলেক্ট করেন করে যদি আপনি এই বিতে ক্লিক দেন, দেখেন বোল্ড হয়ে গেল। তাহলে এটা বোল্ড করার অপশন। বোল্ড করার সহজ পদ্ধতি হলো এটা, এটার একটা শর্টকাট কমান্ডও আছে। কন্ট্রোল বি দিলে বোল্ড হয়, আবার কন্ট্রোল বি দিলে বোল্ড চলে যায়। তারপরেরটাই দেখেন ইটালিক, অর্থাৎ একটু বাঁকা হবে। এই কমান্ডটাও দেওয়া আছে, এখানেও কিন্তু কমান্ডটা দেওয়া আছে, দেখেন এখানে নিয়ে গেলেই কমান্ডটা দেখে কন্ট্রোল প্লাস বি, কন্ট্রোল প্লাস আই হলে কন্ট্রোল ইটালিক হয়, ফন্টটা ইটালিক হয়। ক্লিক দিয়ে দেখেন, দেখেন সব লেখাগুলো একটু বাঁকা হয়ে গেল। আবার ক্লিক দিলে চলে যাবে। আপনি চাচ্ছেন যে না আর এটা আহ, রাখবো না ইটালিক, তাহলে সিলেক্ট করে এটাকে আবার ক্লিক দিলে ইটালিক চলে যাবে। আবার একটা ঝামেলা হয়, এই ধরনের যতগুলো ফরমেশন আছে, আপনি ফরমেশন দিয়ে লেখার পর এই যে দেখেন কার্সরটা কিন্তু বাঁকা, এরপরে আপনি যাই লেখেন ওই বাঁকাই থাকবে, অর্থাৎ ইটালিক থেকে যাবে। ইভেন আপনি এন্টার দেন, এন্টার দিলেও দেখেন আবার ইটালিক লেখাই আসছে। এন্টার দিলে কিন্তু প্যারাগ্রাফ চেঞ্জ হয়ে যায়, নতুন একটা প্যারাগ্রাফ শুরু হয়ে, তারপরেও সে নষ্ট হচ্ছে না। অর্থাৎ আপনাকে আবার একটা ক্লিক দিয়ে এটাকে সোজা করে দিয়ে তারপর এন্টার দেন, অথবা এন্টার দেওয়ার পর যে একবার করে ফেলছি তো আর হচ্ছে না। এইবার দেখেন এন্টার দেওয়ার পর যখন ইটালিক থেকে যাচ্ছে, কন্ট্রোল আই দেন অথবা ওখানে ক্লিক দেন, কন্ট্রোল আই দিলেও হবে, এখানে ক্লিক দিলে হবে, ইটালিকটা উঠে যাবে, নর্মাল হয়ে যাবে এবং এখন লিখলে আর ইটালিক হচ্ছে না। এই ব্যাপারটা সবকটার ব্যাপারই। যেমন আপনি এটাকে সিলেক্ট করার পর এবার আরেকটা অপশন শিখছি আমরা, আন্ডারলাইন করা। কন্ট্রোল ইউ দিলেও কাজটা হবে, কন্ট্রোল ইউ, আন্ডারলাইন হলো এবং আন্ডারলাইন উঠে যাচ্ছে। আপনি কন্ট্রোল ইউ দিলেও হচ্ছে এবং এখানে ক্লিক দিলেও হচ্ছে। এখন দেখেন এখানে কাছে নিয়ে গিয়ে এরপর থেকে যখন লিখবেন আবার সে আন্ডারলাইন দিতেই থাকবে, দিতেই থাকবে, যতক্ষণ না আপনি আবার কন্ট্রোল ইউ অথবা ওখানে গিয়ে ক্লিক দেন, ততক্ষণ পর্যন্ত এটা উঠবে না। দেখেন এখন উঠে গেছে। ওকে, এই অপশনটা মনে রাখবেন, তাহলে অনেক বিরক্তিকর অবস্থা থেকে আপনাকে বাঁচাবে। আচ্ছা, এবারে আচ্ছা, আন্ডারলাইনের আরেকটা ব্যাপার আমরা দেখে ফেলবো। দেখেন অন্যগুলোতে না থাকলেও
এই অপশনটার ডান পাশে দেখেন একটা ড্রপ ডাউন অ্যারো আছে, আপনি ক্লিক দেন, অনেকগুলো অ্যারো, অনেকগুলো আন্ডারলাইনের অপশন। অর্থাৎ আন্ডারলাইনটা কেমন হবে সেটাকে আপনার পছন্দ করার এখানে সুযোগ আছে। আপনি এইটুকু পুরোটাই সিলেক্ট করে আমরা তুলে ফেলি। এবার এখানে ক্লিক দেওয়ার পর আপনার ইচ্ছা মতো কিন্তু এরকম আন্ডারলাইন দিয়ে দিতে পারেন। দেখেন এখানে সিঙ্গেল, এখানে ডাবল, এখানে ডট ডট দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে যেমনটা দেখা যাচ্ছে আপনারটাও তেমনটাই হবে, বিভিন্ন ডিজাইনের আন্ডারলাইন। একেবারে শেষেটা দেখেন কি সুন্দর ডেউ ডেউ ইত্যাদি। এটা যখন যেখানে প্রয়োজন হয়, আপনার যখন মন যেমন চায় তখন তেমন দেওয়ার সুযোগ এখানে আছে। ইভেন মোর আন্ডারলাইন্স দেওয়া আছে এখানে। এখানে গেলে এই যে দেখেন এখানে আন্ডারলাইন্স আসছে, এখানেও আরো আছে, একটু বাড়িয়ে আছে, খুব বেশি নেই, একটু বেশি করে আছে। আরেকটা ব্যাপার হলো এখানে এখানে ফন্টের সমস্ত অপশন গুলো এখানে আছে। আমরা এই যে পকেটটা দেখছি ফন্টের, আমরা তো ফন্ট গ্রুপ দেখছি, ফন্ট গ্রুপের এই পকেটটাতে ক্লিক দিলেই এটা আসবে। এটার একটা শর্টকাট কমান্ড আছে, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলেই এই ফন্টের অপশনটা পুরোটাই আসবে। এখান থেকে আমরা একবার পরিবর্তন করে দেখেছি, তাই না? ডিফল্ট ফন্ট কিভাবে করব সেটা আমরা দেখার জন্য এখানে দেখেছিলাম, এবং এখানে চয়েস করার পর আমরা এখানে সেট অ্যাজ ডিফল্ট দিলেই সেটাই হয়ে যাবে। ইভেন আপনি যদি আন্ডারলাইন দিয়ে রাখেন একটা এই এই স্টাইলের বা যে স্টাইলের হোক, এবং সেটার আবার কালার হতে পারে, ভিন্ন একটা কালার দিলেন, একটা লাল কালার দিলেন, আন্ডারলাইনটার কালার কিন্তু এটা। তারপর যদি আপনি এটা স্ট্যাটাস ডিফল্ট করেন সেটাই হবে। দেন দিয়ে দেখেন না কেমন, সবগুলোই হয়ে গেছে, তাই না? আমরা ক্লোজ করি, নতুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, নতুন করে লিখি, এবার র্যান্ট দিয়ে লিখি। দেখছেন প্রত্যেকটা লেখার নিচেই সেই আন্ডারলাইনটা যেটা রং লাল ছিল, কারণ ওটাই আমরা ডিফল্ট করে রেখেছিলাম, এবং এই যে ফন্ট সাইজ 24 দেওয়া ছিল সেটাই হয়ে গেছে। তো আমরা চাচ্ছি না যে এরকম থাক, আমরা তাহলে কি করব, কন্ট্রোল ডি দিয়ে অথবা এখানে ক্লিক দিয়ে আবার এখানে আসব, এবং আমাদের পছন্দ মতো ফন্টকে চয়েস করে ক্লিক দিয়ে সেটাকে পছন্দের আওতায় এনে আমরা আবার সেট অ্যাজ ডিফল্ট ক্লিক দিব। আমার পছন্দ অ্যাকচুয়ালি এরিয়াল নেরো এবং সাইজ 12 বা 13, এবং রেগুলার, আন্ডারলাইন থাকবে না, নো আন্ডারলাইন নান দিলেই এটা চলে যাবে। এটাই আমার ভালো লাগে, আমি জেনে এটা ডিফল্ট করব। ওকে, এরপরে আরো কিছু অপশন দেখবো। তার পাশেই দেখেন স্ট্রাইক থ্রু একটা অপশন আছে, দেখেন এবি লিখে এই 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 জায়গাটা বোঝাতে চাচ্ছে, মাঝখান দিয়ে একটা টান দিয়ে বোঝাতে চাচ্ছে যে এটাকে বেছে নিলে আপনার লেখাটার মাঝখান দিয়ে একটা এরকম রেখা এসে যাবে, স্ট্রেট থ্রু, অর্থাৎ কেটে দেওয়ার নমুনা এটা। একটা লেখাকে আপনি রাখতে চাচ্ছেন, কাউকে হয়তো দেখাতে চাচ্ছেন, বা কেউ হয়তো দেখতে দিয়েছে যে আমার এই লেখাটা দেখান তো ঠিক আছে কিনা। আমি একটা বই লিখছি অথবা একটা নিবন্ধ লিখছি, প্রবন্ধ লিখছি, এই প্রবন্ধের মান যাচাইয়ের জন্য এবং সাহায্যে কাউকেও পেয়ে তাকে দিলেন যে আমার এই লেখাটা একটু দেখিয়ে দেন, কোথাও সংযোজন বিয়োজন থাকলে, ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে দিবেন প্লিজ, দয়া করে। তো উনি দেখলেন যে এই লেখাটার এই বাক্য দুইটার প্রয়োজন নাই, বাক্য তিনটার প্রয়োজন নেই, তখন উনি এই কাজটা খুব সহজে সুন্দর করে করে দেখাই দিতে পারেন যে আপনার এই বাক্যের দরকার নাই, এটা লিখবেন না, এটা বাদ দিয়েই লিখেন। কিন্তু যদি উনি এটা ডিলিট করে দিতেন আপনি বুঝতেই পারতেন না যে উনি আসলে এটা কি ভুল করে ডিলিট করে ফেলছে, নাকি লেখাটা আদৌ ছিলই না। মানে আপনার তো আর মুখস্থ থাকবে না যে কি কি লিখছেন, যতক্ষণ না আপনার পূর্বের ফাইলটা খুলে মিলিয়ে মিলিয়ে দেখেন। এটা কি সম্ভব নাকি? এটা সম্ভব না। তো এইটা এই ধরনের কাজে হেল্প করে। ইভেন আপনার বস বা আপনি যদি কারো বস হন, আপনি তখন এই কাজ করবেন যে তার একটা লেটার লিখে নিয়ে আসছে, আপনি তাকে সেটা দেখিয়ে দিচ্ছেন, বা এটা লেটারটা দেখিয়ে দিয়ে আপনাকে তাকে দাঁড়ায় রেখে তো কাজটা করার দরকার নেই। আপনি আপনার মতো করে করে এটাকে বুঝাই দিতে পারেন যে হ্যাঁ এটা হবে বা এটা হবে না ইত্যাদি।
এইটার এই কাজ। এখানেও একটা আরেকটা অপশন আছে, আমরা এখানে ক্লিক দিই, স্ট্রাইক থ্রো, ডাবল স্ট্রাইক থ্রো আছে। এইখানে দেখেন এই অপশনটা আমরা এই সুযোগে দেখে ফেলি। ইফেক্টস নামে একটা যে সেশন আছে, এইখানে দেখেন বেশ কিছু কাজ আছে। যেমন প্রথমটা স্ট্রাইক থ্রো, যেটা এখানে আছে, এই স্ট্রাইক থ্রোটাই এটা দিয়ে দেখি, দেখেন ঠিক তাই। আচ্ছা, আমরা যদি আরেকটা লেখা সিলেক্ট করি এবং অন্য একটা অপশন দেখি, আবার এখানে যাই, ক্লিক দিয়ে ডাবল স্ট্রাইক থ্রো দেন এবং ক্লিক দেন, দেখেন ডবল স্ট্রাইক থ্রো হয়ে গেছে। আমরা আরেকটা বাক্যকে চয়েস করি, পছন্দ করে নেই এবং আবারও ওখানে যাই, সুপারস্ক্রিপ্ট, আরেকটা হলো সাবস্ক্রিপ্ট। এই বিষয়গুলো হয়তো অনেকেই জানেন এবং এখানে দেয়া আছে, দেখেন এটা সাবস্ক্রিপ্ট এবং এটা সুপারস্ক্রিপ্ট। এটা অনেক সময় লাগে, কোথায় লাগে এখানে দেখে বোঝা যাচ্ছে, তাই না? আমরা বীজগণিতের অঙ্কতে এগুলো কাজে লাগাই, বা সায়েন্সের অনেক টার্ম আছে, লেখাজোকা আছে। আমি সায়েন্সের ছাত্র নই, বিধায় সব জানি না, বুঝতে পারি না, টুকটাক যা জানি সেখান থেকে বলছি। তো এইগুলো কিন্তু সেই অপশন, আপনি সেটা কাজে লাগানোর জন্য ধরুন H2 লিখতে চাচ্ছেন, এই টু তো সেই টু না, তাই না? সেক্ষেত্রে কি করবেন, এই টুটা কোথায় থাকে, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, মেবি সুপারস্ক্রিপ্ট, এভাবে লিখবেন। আর যদি এটা আমার মেবিটা ঠিক না হয়, তাহলে আপনি সাবস্ক্রিপ্ট হতে পারে এইভাবে দেন। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড কেমনে লেখে, H2SO4 নাকি, H2SO4 ইত্যাদি। আমি জানি না, কিন্তু এগুলো আপনারা যদি জানেন বুঝে নিন। আমি এখানে শুধু অপশন গুলো দেখাচ্ছি আর কি। হ্যাঁ, যাই হোক, এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। ইভেন কোনো লেখাও কিন্তু এটা প্রয়োজন হতে পারে আপনার, তো ওই লেখাটাকে আমি সুপারস্ক্রিপ্ট করে রাখবো। আরেকটা এইটার ব্যবহার দেখাই। যেমন ফার্স্ট, আমরা এইভাবে লিখি না, 1GST লিখে, এখানে কতগুলো অপশনই আছে অবশ্য। আরেকটা অপশন আছে ওয়ার্ডের, যে আপনার অটো এটা হয়ে যাবে, এটা সুপারস্ক্রিপ্ট হয়ে যায় অনেক সময়। যদি না হয় তাহলে আপনি সেটা নিজেও করে ফেলতে পারেন। কিভাবে করতে পারেন, বা এখানে ঘটনা ঘটছে এই জন্য এটা হয় নাই, এবার দেন, দেখেন অটো হয়ে গেছে। এইটাকে আবার আরেক অপশনে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে বলে অটো কারেকশন অপশন। অটো কারেকশন অপশন, এটা একটু জটিলতা আছে, তো সেটা আমরা সুযোগ হলে দেখবো ইনশাআল্লাহ। কিন্তু এটা করে কেমনে, আমরা যদি এটাকে অটোমেটিক্যালি না পাই, সেক্ষেত্রে কিভাবে আমরা করব সেটা দেখবো। সহজ, এইটুকু সিলেক্ট করে আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক দিলে সেটা হয়ে যাচ্ছে। একইভাবে সেকেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু থার্ড হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে না গেলে কি করবে সেটাই আমরা দেখালাম। ওকে, আচ্ছা, একটা কাজ দেখালাম যে এই কাজে আমাদের কিন্তু এটা প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হলো একটু মজার এবং একটু আনন্দদায়ক, টেক্সট ইফেক্টস এন্ড টাইপোগ্রাফি। আপনি একটা লেখা নিয়ে আসি, আমরা লেখার উপর কাজ করলে ভালো লাগবে। এটাকে নর্মালাইজ করি, সব ইফেক্ট তাড়ায় দিলাম। হ্যাঁ, এটা কিন্তু দেখাবো আমরা যেটা করলাম এই মুহূর্তে, দেখি কে মনে রাখতে পারেন। আচ্ছা, এখন যেটা আমরা করতে চাচ্ছি, যে আমরা এই লেখাটুকুকে একটা স্টাইলে নিয়ে যাব, টাইপোগ্রাফির আন্ডারে একটা ইফেক্ট দিব। দেখেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। এই লেখাগুলোর যে রং, ডিজাইন বা দেখতে যেমন লাগছে, এটা কিন্তু নর্মাল নর্মাল একটা লেখা, তাই না? কিন্তু দেখেন এইখানে ক্লিক দেওয়ার পর এই যে প্রথম অপশনটাই দেখেন, এটা মনে হচ্ছে যে একটু ডিপ কালো এবং একটু শেড, হালকা শেড দেওয়া আছে এরকম লাগছে, একটু শ্যাডো, হ্যাঁ ব্ল্যাক শ্যাডো দেওয়া আছে। ক্লিক দেন, দেখবেন যে এটা আসলে একটু অন্যরকম লাগছে, ভালো লাগছে। আমরা টোটালটাই যদি এরকম করি, দিয়ে দেখেন বেশ অন্যরকম লাগছে। দেখেন এই লেখাটা থেকে একেবারে তফাৎ, আলাদা রকম হয়ে গেছে। আমরা যদি আরেকটা ইফেক্ট দেখি, পরের বাক্যটাকে, এখানে অনেকগুলো ইফেক্ট দেখেন, আমরা কাছে নিয়ে গেলে কিন্তু সেই ইফেক্টটা রিভিউ করছে এটা কেমন হবে। এটা আউটার লাইন আছে, মাঝখানে সাদা, আবার এটা গ্রেডিয়েন্ট কালার, একটু গ্রে কালার। হ্যাঁ,
তারপর এটা বেশ মোটা দাগে লেখা হলেও বাইরে একটা শেড আছে, যে শেডটার মাঝখানে আবার সাদা। এটা আরেক রকম, এটা আরেক রকম, এটা রঙও ভিন্ন ভিন্ন আছে। আচ্ছা, এইগুলো বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি সরাসরি জানো এগুলো কাজে লাগাতে পারেন, সেই জন্য দেওয়া আছে। কিন্তু আপনার পছন্দ যদি ভিন্ন হয় বা আপনার পছন্দ মতো যদি ভিন্ন কিছু করতে চান, তাহলে এখানে আসেন। শুধু আউটলাইনের জন্য একটা অপশন দেওয়া আছে, যে আপনি আউটলাইন রাখবেন কিনা, রাখলে সেটা রং কি হবে, সে আউটলাইনটা থিকনেস কতটুকু হবে, সেটাকে ড্যাশ হবে নাকি সরাসরি হবে, অনেক কিছু আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আশা করি। আমরা আবার ক্লিক দিচ্ছি, আউটলাইনে দেখেন কত অপশন। অটোমেটিক দেওয়া থাকলে ঠিক ফন্টের অটোমেটিকের মতো, আদারওয়াইজ অন্যান্য কালার গুলো এখানে দেওয়া আছে, আর স্ট্যান্ডার্ড কিছু কালার এখানে দেওয়া আছে। তারপর নো আউটলাইন, এটা হতে পারে যে আপনার আউটলাইন দেওয়া আছে অলরেডি, আপনি আউটলাইন রাখতে চাচ্ছেন না, তাহলে নো আউটলাইনে ক্লিক দিবেন, আপনার আউটলাইন গুলো চলে যাবে। হ্যাঁ, কিন্তু না আপনার, হ্যাঁ ওকে, আমরা আরেকটা চয়েস যাই। এখানে আমরা যেটা চাচ্ছি, অর্থাৎ দেখি আমরা আগে শ্যাডো। শ্যাডোর জন্য দেখেন অনেকগুলো, এটা বাই ডিফল্ট এখানে শুরুতে দেওয়া আছে নান করে, এটা শ্যাডো থাকবে না, বাট শ্যাডো হলে যেরকম হয় তা সেগুলোর আবার নিচের অনেকগুলো আহ, দেখানো আছে বাই ডিফল্ট। এগুলা অবশ্য অপশন থাকলেও এর বেশি কিছু আসলে বাইরে তেমন দরকার হয় না, এত জটিলতা কেউ যায় না যে এটার আবার কত ট্রান্সপারেন্সি করবেন কিনা, কালারটা এখান থেকে বেছে নেবেন কিনা। হ্যাঁ, প্রিসেট দিবেন, দিলে আবার চলে যাবে আগের মতো। এখানে সবগুলোই কিন্তু পাওয়া যায় আবার। হ্যাঁ, এখানে কালারটা আপনি চেঞ্জ করে নিয়ে দেবেন, টেক্সট ফিল, নো ফিল। দেখেন নো ফিল তো পুরো নো ফিল, মানে পুরোটাই কালারলেস হয়ে গেছে। সলিড কালার দিলেই আপনার সে আগেটা ফিরে আসলো, এবং এই কালো লেখাটাকে কালো না অন্য কোনো রঙে নেবেন সেটা এখান থেকেও। আমরা কিন্তু আরেকটা অপশনে চলে আসছি। হ্যাঁ, বিশদ অপশন, অর্থাৎ অপশনগুলোর বিভিন্ন পর্যায়ে আছে, ওখান থেকেও যাওয়া যায়, এখান থেকেও নেওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানেও আপনি ফন্টের কালারটা এখানে চেঞ্জ করে নিতে পারেন, সেটার আবার ট্রান্সপারেন্সির সুযোগটা এখানে আছে, ওখানে নেই। দেখছেন, আমরা এই রঙই রাখলাম, কিন্তু সেটাকে হালকা করতে চাচ্ছি। দেখছেন কত হালকা করা যায়। অনেক সময় আমরা দেখি ওয়েবসাইট গুলোতে দেখবেন যে অনেক জায়গায় লেখা খুব হালকা রঙের। হ্যাঁ, এগুলো এভাবে আমরা ওয়ার্ডেও এই কাজগুলো কিন্তু করতে পারি। টেক্সট আউটলাইনের জন্য আলাদা একটা অপশন, এখানে নো আউটলাইনে ক্লিক দেওয়া আছে বাই ডিফল্ট। সলিড লাইন যদি আউটলাইন দেই সেটা হয়ে গেল, এবং বাই ডিফল্ট এটা রং দেওয়া আছে, আমরা সেই রংটাও পরিবর্তন করতে পারি। দেখেন লাল দিলাম, লাল হয়ে গেল। সেটা ট্রান্সপারেন্সি নিয়ে আসতে পারেন, এইভাবে বিভিন্ন অপশন আছে। আচ্ছা, সেই ট্রান্সপারেন্সির পার্সেন্টেজ, একে 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 আবার আপনি কতটুকু মোটা করবেন, আমরা একটু বাড়িয়ে নিলাম, তাহলে কিন্তু আরো মোটা হয়ে যাচ্ছে। দেখছেন, একটা ডিপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশ প্রসারিত হয়ে যাচ্ছে। আর এখানে কম্পাউন্ড টাইপ, অর্থাৎ বিভিন্ন টাইপের দেওয়া আছে, আপনি এরকম করতে পারেন, আবার এরকম করে নিতে পারেন, বিভিন্ন রকম। ওকে, এই ইফেক্ট গুলো আমরা নেড়েচেড়ে দেখবো। আর এখানে শ্যাডোর ব্যাপারে অপশন আছে, রিফ্লেকশনের ব্যাপারে অপশন আছে। এই রিফ্লেকশনটা কেমন হবে দেখেন, এখানে কিছু এই রিফ্লেকশনটা এখানে দেখানো ছিল, এই যে রিফ্লেকশন দিচ্ছেন, ওইগুলোই কিন্তু ওখানেও দেখাচ্ছে। আচ্ছা, দুখান থেকে আমরা দেখছি, হ্যাঁ, পালাক্রমে। এখানে এর নিচে আছে কি গ্লো হওয়া। গ্লো হওয়া মানে চারদিক থেকে আলাদা একটা রং আহ, বাইরে মনে হয় যে ফুটে বের হচ্ছে আলো, এরকম লাগবে। আপনার যদি এটার পুরো রংটা কালো হয়, এবং আচ্ছা নর্মাল করি, আমরা এই অপশনটাও দেখে ফেলি। যত রকম ফরম্যাট এখানে দিয়েছি, মাঝে মাঝে মাথা গরম হয়ে যাবে প্র্যাকটিস করতে গিয়ে, আর মনে হচ্ছে দূর আগে কেমনি ফিরে যাবো, পাচ্ছি না লাইন, তখন একেবারে সোজা আপনারা যেটাকে ডিফল্ট করে দিচ্ছেন সেটাতে চলে যাবে। বুঝছেন, একদম এরিয়াল নেরো, 13 ফন্ট, কোনো ফরমেশন নেই এখানে, কোনো ফরম্যাট দেওয়া নেই, একদম নর্মাল রেগুলার ফন্ট হয়ে গেছে। আবার আপনি এখান থেকে শুরু করতে পারেন, তাহলে এখান থেকে আপনি আবার দেখতে পারেন যে এখানে আমরা কোনটা দিতে চাচ্ছিলাম। রিফ্লেকশন, গ্লো, একটা গ্লো দিয়ে দিয়ে দেখি, দেখেন দেখছেন গ্লোটা দিলে কেমন লাগে, ভালোই লাগছে তো না? অনেক সময় হেডিং এ এরকম দেওয়া থাকে, দিলে ভালো লাগে, খারাপ না। ওকে, এটা আমরা ক্লোজ করে দিই। তো এটা দেখে ফেলছিলাম যে এখানে আমরা কোনো একটা আহ, লেখাকে বিভিন্ন ফরমেশনে থাকা, ফরম্যাট দেয়া, অর্থাৎ অনেকগুলো তো ফরম্যাটের জায়গা আছে না, এই ফরম্যাট গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিয়েছি।
এখন আমি চাচ্ছি যে ফরম্যাটটাকে সব ফরম্যাট চলে যাবে আমার একদম রেগুলার যেরকম থাকে সেরকম থাকবে, এটাতে ক্লিক দিলে হবে। আবার এখানে আরেকটা জিনিস আমরা শিখি, আমরা দেখেছি এর আগেও বলছিলাম মনে হয় একবার, যে কোনো লেখাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এইখানে কিছু অপশন দেখেন এখানে চলে আসছে, ভেসে আসছে, কি সুন্দর কাছে চলে আসছে। আপনি যেগুলো নর্মালি লাগতে পারে সেগুলো এখানে চলে আসছে, এই যে ক্লিয়ার ফরম্যাটিং দেখছেন, সব ফরম্যাট চলে গেছে। আচ্ছা, এখন একটা সুযোগ আমরা নিব, যেটা ক্লিপবোর্ডের একটা অপশন, যেটাকে আমরা এর আগে দেখি নাই, সেটা দেখব। আমরা চাচ্ছি যে এই ফরমেশনটা, এই ফরম্যাটটা আমরা পুরো এই প্যারাটা, অন্তত এই প্যারাগ্রাফ, এই পুরোটাতেই একই ফরম্যাট রাখবো। সেক্ষেত্রে কি করবেন জানেন, এইটা সিলেক্ট করার পর এটাতে ক্লিক দিবেন, ফরম্যাট পেইন্টারে ক্লিক দিবেন, দিয়ে দেখেন একটা ব্রাশের মতো হয়ে গেছে, ধরে খালি এটাকে পুরোটাকে দিয়ে ছেড়ে দেন, যে ওই হুবহু ফরম্যাট হয়ে গেছে। অনেক সুন্দর না? আপনার অনেক কাজ অনেক সময় বাঁচায় দিবে, অনেক সময় মনে থাকবে না যে এখানে কি কি ইফেক্ট দিলাম, মনে নেই তো, দরকার নেই মনে থাকবে, আপনার পুরোটাকে সিলেক্ট করে এখানে ক্লিক দিলে সেই ফরম্যাটটা কপি হয়ে গেল। এবং যেই লেখার পর ছেড়ে দিবেন, অর্থাৎ ওই রকম একটা ব্রাশের মতো হবে, তখন এটাতে টেনে দেওয়ার মতো, লেপ দেওয়ার মতো করবেন, ওই লেখাটা তেমনি হয়ে যাবে। আমরা আমরা আবার চেষ্টা করে দেখতে পারি, দেখেন হলো না, ক্লিকটা হয়নি আর কি। এটা যে জিনিসটা দেখলাম সেটা হলো যে আমরা যখন টেনে দিব তখন যত দূর টেনে দিব তত দূর হবে। কিন্তু যদি কোনো ফরম্যাট কপি করার পর কোনো একটা শব্দের যে কোনো মাঝামাঝি জায়গায় ক্লিক দেন, তাহলে পুরো শব্দটাতেই সেই ফরম্যাটটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা জানলাম। আর একটু দেখি, এই ফরম্যাটটা আমরা কাজে লাগাতে চাই, যতটুকু সিলেক্ট করছি ততটুকু হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো, সেটা হলো আমরা কোন একটা ফরম্যাট, ধরুন কারো দৃষ্টি আকর্ষণের জন্য এটা আমরা এখানে যাইনি, যদিও এই কাজটাও আমরা শিখে যাই। এই যে এখানে একটা কাজ আছে দেখেন, টেক্সট হাইলাইট কালার, এইটাতে ক্লিক দেন। আমরা অনেক সময় অফিসে হাইলাইটার ইউজ করি না, নর্মালি এই রংটা করি আর এই রংটা করি। তো এখানে এই প্রথমে এই দুইটাই দেয়া আছে, আর বাকি অন্যান্য রঙও দেয়া আছে। তো ধরুন আমরা এই রংটাই ব্যবহার করে এটাকে হাইলাইট করলাম। এখন আপনি চাচ্ছেন যে এই হাইলাইটটা আমি একখানে না, আমার অনেক জায়গায় দেওয়ার প্রয়োজন হতে পারে। তাহলে আমরা কি করব, ফরম্যাটটা কপি করব, এটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পর এখানে ক্লিক দিলে তো কপি হবে। আমরা এই শব্দটাকে দিলাম বা এখানে দিলাম, হলো না, আহ, ছুটে গেছে আমার শব্দটা। ওকে, হয়ে গেল, তাই না? কিন্তু আর কিছু সুযোগ নেই, আবার যদি আপনি চান আবার এটা সিলেক্ট করতে হচ্ছে, আবার কপি করতে হচ্ছে, এরকম আবার দিতে হবে। তো সেটা বারবার যদি দরকার হয় তাহলে এরকম করবেন না, প্রয়োজন নেই, হবে না, প্রয়োজন নেই। সেটা একবার সিলেক্ট করার পর এইখানে ডবল ক্লিক দিবেন, ডবল ক্লিক দিলে এখন দেখেন দিলেন, রয়ে গেছে কিন্তু ব্রাশটা, আবার দিলেন ব্রাশটা রয়ে গেছে। আপনি যত জায়গায় ইচ্ছা এটাকে ব্যবহার করবেন। এখানে শুধু হাইলাইট না, কিন্তু ফরম্যাটও ওইটার মতো পুরো ফরম্যাটটা হয়ে যাচ্ছে, যেহেতু এটা ফরম্যাটটাকেই পেইন্ট করে দিচ্ছে। হ্যাঁ, যত জায়গায় ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। এরপর যখন দেখছেন যে না আমার কাজ হয়ে গেছে, তখন আবার এখানে একটা ক্লিক দিলেই সেটা চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এই ফরম্যাট কিভাবে আমরা কপি করব, ফরম্যাট পেইন্ট করব, এইটা টুল আমরা দেখলাম কিভাবে সেটা কাজ করে। আর এর মধ্যে এলিমেন্টের হাইলাইটার, আমরা টেক্সট হাইলাইটার দেখে ফেলেছি। টেক্সট কালার সরাসরি পরিবর্তনের জন্য এইটা অনেকগুলো কালার আছে দেয়া, স্ট্যান্ডার্ড কালার দেয়া আছে। মোর কালারসে গেলে আপনার পছন্দ মতো এখানে কালার বেছে নিতে পারেন, সেটাকে আবার কাস্টম করা যায়। যারা কালার বুঝেন, কালারের ভাষা বুঝেন, যেমন আরজিবি, এইচএসএল ইত্যাদি, হ্যাঁ এইগুলো তো আমরা বুঝি না, নর্মালি যারা ডিজাইনার তারা এগুলো সম্পর্কে ভালো কিছু জানেন, তাদেরও দরকার হয় এগুলো বেশি, তাদের দরকারই হয়। যাদের আবার এমনিতে ডিজাইনার না হলেও দরকার হতে পারে এবং জানার প্রয়োজন হতে পারে, তারা অনেকে জানেন বুঝবেন। হ্যাঁ, আবার নিচে একটা জিনিস আছে দেখেন, হেক্স, হেক্স লেখা, হ্যাঁ এখানে দেখেন হ্যাশ দেওয়ার পর 6টা শূন্য মনে হয়,
ছয়টা শূন্য, তার মানে এটা একটা এটাকে বলে হেক্স কোড। এই কোডটা ব্যবহার করলে আপনি কিন্তু ওই রংটাকে খুঁজে, এটা সাদা রঙের কোড। আপনি অন্য জায়গায় ক্লিক দেন, হেক্স কোড ভিন্ন ভিন্ন রকম। এটা হচ্ছে না কেন, এটা হলো, এইটা যখন চয়েস করবেন তখন আপনি এটা দেখেন, হেক্স কোড বদলে গেছে। এবং আপনি এখানে যেভাবে নাম্বারিং করবেন, ও দেখছেন পরিবর্তন হয়ে যাচ্ছে, ও দৌড়াদৌড়ি করতেছে। আপনার পরিবর্তনটা ও ফিজিক্যালি পরিবর্তনে নিয়ে যাচ্ছে। এবং এই কোডটাকে যদি আপনি কপি করে অন্য কোথাও কাজে লাগান, ঠিক হুবহু এই রংটাকে সে খুঁজে বের করবে। ওকে, এটা একটা জটিল জিনিস, আমাদের প্রয়োজন না হলে আমরা ব্যবহার করব না। তারপরে জেনে রাখলাম, ধারণা নিয়ে রাখলাম। তো আরেকটু এটা দেখার বিষয় আছে, সেটা হলো যে গ্রেডিয়েন্ট কালারেরও সুযোগ এখানে আছে। দেখেন, গ্রেডিয়েন্ট কালার নর্মালি একটা রঙের এখানে দেয়া আছে। হ্যাঁ, ভেরিয়েশন অনেকগুলো থাকলেও শুধু গ্রে কালার দেয়া আছে। যেমন এটা একটা ভেরিয়েন্ট, মাঝখানে একটু কালো কালো ভাব, চারপাশে হালকা। আবার এখানে দেখেন নিচের দিকে একটু হালকা, উপরে আস্তে আস্তে একটু ডিপ হয়ে গেছে। তো এইটা আমরা ধরুন এইটাই পছন্দ করলাম, কিন্তু কালার ঠিক এইটা চাইনি আমরা। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমরা কি করবো সেটাই দেখবো। নো কালার দেই, এখান থেকে দেখি যাওয়া যায় কিনা। আচ্ছা, এতটুকু যাবো না আবার। আচ্ছা, দেখছেন এখানে স্টপ দেখাচ্ছে, এটাতে না গিয়ে আরেকটাতে যাই। হাইলাইটিং, এখন তো আমি জীবনেই পড়িনি, আমি নিজেও পড়িনি, প্রয়োজন হয় নাই। সব হাইলাইটিং করছে কেন কে জানে, আল্লাহ ভালো জানে। দেখি, আমরা জানার চেষ্টা করবো, আমারও জানা নেই। ওকে, আচ্ছা, পরীক্ষণটা দেখা আমরা আপাতত শেষ করি, টাইম খুব বেশি নাই। ওটার যদি আরো কিছু জানার থাকে আমি জানার চেষ্টা করবো এবং আপনাদের জানার চেষ্টা করবো। আচ্ছা, আমরা এটা জানছিলাম, সরি আমি তো ভুল জায়গায় গেছি, আপনার তো ঠিক নেই কিছু। আমরা এই স্টাইলটাকে চয়েস করলাম বটে, আমরা চাচ্ছিলাম যে এই স্টাইলটারই ভিন্ন একটা গ্রেডিয়েন্ট দিব, তাহলে সেক্ষেত্রে মোর গ্রেডিয়েন্টস এ যেতে হবে। এইখানে দেখেন কত রং আমরা পেতে পারি, ওই একই স্টাইলের অনেকগুলো রঙে এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। যেমন ধরো এটা যদি হয়, এটাকে আবার পরিবর্তন করতে পারবো আমরা এখানে এই অপশনগুলোতে ক্লিক দিয়ে কাজে লাগিয়ে। এটাকে ভিন্ন রঙও সংযোজন ঘটাতে পারবো। হ্যাঁ, দেখেন যে অন্য কিছু করা যায় কিনা, দেখছেন? যেইটাতে ক্লিক দিবেন এবং এখানে রং পরিবর্তন করবেন, সেই রংটা পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি মাঝখানে আরো কোনো রং ঢুকাতে চান, ওখানে নতুন ক্লিক দিলেই একটা নতুন কিছু তৈরি হবে, অর্থাৎ নতুন একটা এরকম পয়েন্ট দাঁড়াবে। আপনি অন্য একটা ভিন্ন রং পছন্দ করে নিতে পারেন। এখন যদি ওকে দেন, বা এটা আসলে ওকে দেওয়ার প্রয়োজন হয় না, এখানে সেই রংটা নিয়ে নিচ্ছে, বুঝছেন? এর কত মানে বৈচিত্র্য নিয়ে আসছে এই লেখাটায়, রঙের, আমরা এখন দেখতে পাচ্ছি আশা করি। এইভাবে কিন্তু আপনি হরেক রকম গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। এটা অসাধারণ, মানে এটা যদি আপনি করে কাউকে দেখান যারা জানেন না, তারা কিন্তু হতচকিত হবে যে এটা কিভাবে সম্ভব। যারা সাধারণভাবে জানেও যে ফন্টের কালার চেঞ্জ করা যায়, কিন্তু এভাবে যে করা যায় অনেকেই কিন্তু জানে না, তাই না? তো এটা শুধু জানা নয়, এটা কাজে লাগানোর মতো একটা বিষয়। আমরা ওয়ার্ডকে খুব সাদামাটা একটা সফটওয়্যার হিসেবে জানি অনেকে, কিন্তু এই সাদামাটার ভিতরে অনেক বৈচিত্র্য আছে, অনেক কাজ আছে, অনেক আর্ট আনা যায় এখানে, অনেক আপনার চিন্তা চেতনা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আমরা জানি যে এখানে ওয়ার্ডে আমরা কি করি, খুব জেনুইন কিছু কাজ, আপনার অফিসিয়াল লেটার হতে পারে, ফরমেশন হতে পারে, বিভিন্ন নোটিশ হতে পারে। কিন্তু এর মধ্যে আমাদের ব্যক্তিগত জীবনে খুব জরুরি প্রয়োজন হতে পারে, যেমন সিভি। অনেক সুন্দর সুন্দর সিভি তৈরি করা যায়। হ্যাঁ, আপনার অনেক সুন্দর সুন্দর প্যাড তৈরি করা যায়। আমরা মনে করি ডিজাইনার ছাড়া বা আপনার ফটোশপ বা স্পেশালি ইলাস্ট্রেটর ছাড়া ডিজাইন মনে হয় করাই যায় না। আসলে কিছু কাজ অবশ্যই করা যায় এবং সেটা ওয়ার্ডেই সম্ভব।
আমরা দেখাবো, চেষ্টা করব একটু সময় বের করার, যে আমরা একটা প্যাড নিজে 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 বানাতে পারি কিনা। যারা পারে না আপনারা সিভি তৈরি করবেন। তো ওকে, আমরা এখানে আর বাড়াবো না কথা। ফন্টের বিভিন্ন কাজগুলো আমরা দেখলাম, তাতে কিন্তু অনেকক্ষণ টাইম গেছে। আর একটু দেখবো আমরা অন্য একটা গ্রুপের, প্যারাগ্রাফ গ্রুপের, সেখানে আমরা এত সময় নেব না। এই ফাইলটা কি আমরা রাখবো? প্রয়োজন বোধ করতে পারেন কেউ কেউ, আমি দরকার এটা গ্রুপে দিয়ে দিব। এই কাজগুলো দেখেও আপনি ভুলে যেতে পারেন। ভিডিও যদিও থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি ফাইলটা থাকলে সুবিধা হতে পারে। আমি সেই জন্য এই ফাইলটা আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো এটার একটা কি নাম দেব? ওয়ার্ল্ড ক্লাস টু, এইভাবে রাখলাম। আমি চেষ্টা করবো গ্রুপে দিয়ে দেওয়ার। এই কাজগুলো আমরা দেখে দেখে আয়ত্তে আনার চেষ্টা করবো। আমি এটাকে ক্লোজ করছি। প্যারাগ্রাফটাকে নতুন করে দেখার জন্য আমরা নতুন করে একটা ফাইল খুলবো, ওই লেখাগুলো বেঁচে থাক। আচ্ছা, প্যারাগ্রাফ আমরা জানি এটা কি আসলে, তাই না? আমরা অনেক সময় পরীক্ষায় এই শব্দটার সম্মুখীন হই, যে এই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখুন। হ্যাঁ, আমাদের আহ, চারপাশে এমন অনেক বস্তু থাকে, বিষয় থাকে, এই বিষয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়। এখন আমরা প্যারাগ্রাফ এখানে তো আর কি লিখবো, আমরা ওই যে লরেম ইপসাম দিয়ে করতে পারি, অথবা র্যান্ড দিয়ে করতে পারি প্যারাগ্রাফ। হ্যাঁ, হ্যাঁ, রেডিমেড প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের সংজ্ঞাটা বা ধরনটা আমরা জানার জন্য এই লেখাটা আবার নিয়ে আসলাম। দেখেন, এইখানে এই লেখাটা শেষ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে এখানে শেষ হওয়ার পর নিচে চলে আসছে, এবং একটু এই দুই বাক্যের মধ্যে বা এই দুইটা জায়গার মধ্যে কিন্তু একটু বেশি ফাঁকা। এখানে দেখেন, সেন্টেন্স টু সেন্টেন্স ঠিক না, লাইন টু লাইন যে ফাঁকাটা, যে স্পেসটা, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফের স্পেস কিন্তু একটু বেশি। তো আপনি যখন একটা লেখা টাইপ করবেন, লিখবেন কম্পিউটারে, আমরা যদি নর্মালি লিখি, ধরুন মাই নেম ইজ ওমর ফারুক, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, কোথায়, ঠাকুরগাঁও করেন। এই যে আমরা লিখছি, এটা কিন্তু ক্রমান্বয়ে লেখা। আমরা দুইটা বাক্য লিখেছি এখানে, দুইটা সেন্টেন্স লিখেছি। কিভাবে? এখানে ফুল স্টপ দেওয়ার পর কিন্তু আমরা একটা স্পেস দিয়েছি, তাই না? অন্য কিছু দেইনি, আবার লেখা শুরু করেছি। আবার এখানে একটা ফুল স্টপ দেওয়ার পর আবার স্পেস দিই, এভাবে তো লিখে যাই আমরা ক্রমান্বয়ে। কিন্তু যখন আমরা প্যারাগ্রাফ দিতে চাই, অন্য প্যারাগ্রাফে যেতে চাই, তখন কম্পিউটারে কি করি বা কি করব, সেটা হলো এন্টারে, এন্টার বাটনে চাপ দিব। এন্টার বাটনে চাপ দিলেই সে অন্য প্যারাগ্রাফ তৈরি করবে। অর্থাৎ এখানে নতুন করে আবার আপনি যাই লিখেন না কেন, সেটা অন্য প্যারাগ্রাফ হলো। হ্যাঁ, আবার এটা নতুন প্যারাগ্রাফ তৈরি হলো, আবার এন্টার দেন, আবার নতুন প্যারাগ্রাফ। এটাই হলো প্যারাগ্রাফ। অর্থাৎ প্যারাগ্রাফকে আলাদা করতে হলে কম্পিউটারে লিখতে আপনাকে এন্টার বাটন চাপতে হবে, তবেই প্যারাগ্রাফ হবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি একটা স্পেস হোক আর একাধিক স্পেসই হোক, নর্মালি নিয়ম হলো একটা স্পেস দেয়া, যখন ততক্ষণ এইভাবে লিখে যাবেন ততক্ষণ পর্যন্ত একই প্যারাগ্রাফে আপনি থাকলেন। আচ্ছা, নাম লেখার কিছু নিয়ম কানুন অবশ্যই আপনারা জানেন, আশা করি আছে। বিশেষ করে অফিসিয়ালি কিছু নিয়ম কানুন মানা, এবং স্পেশালি সরকারি কিছু রুলসও কিন্তু আছে। সরকারি ডকুমেন্ট কেমনে লেখা হয় আমরা দেখি যে, আমাদের কাছে, অনেকের কাছে কিন্তু অদ্ভুত লাগে। সরকারি একটা প্রজ্ঞাপন জারি হলে দেখবেন যে তার একটা স্টাইল আছে। হ্যাঁ, সরকারি দলিল পত্রের যে লেটার গুলো, নোটিশ গুলো, সেগুলোর জন্য আলাদা আলাদা কিছু ধরন আছে। কারণে কি? নিশ্চয়ই এটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী লেখে বলেই একই রকম হয়। তো এই জন্য এটাকে সার্ভিস রাইটিং বলা যায়, সার্ভিস রাইটিং পলিসি, সার্ভিস রাইটিং রুলস। সার্ভিস রাইটিং এর ব্যাপারে বিভিন্ন অথরিটিও আলাদা হতে পারে। যেমন ধরুন, আমি বাংলাদেশ বিমান বাহিনীতে জব করেছি, ওখানে কিন্তু একটা সার্ভিস রাইটিং রুল আছে, আমরা সেটার উপর পড়াশোনা করেছি, যে কখন কিভাবে কতটুকু স্পেস দিতে হবে। তো যেটাই থাক, আহ সাধারণ কিছু নিয়ম কিন্তু সবার জন্য একইভাবে প্রযোজ্য।
সেটা হলো আপনি যখন বাক্য থেকে বাক্যতে যাবেন তখন একটা স্পেস হবে। এটা হলো সাধারণ রুল। আপনি যখন শব্দ থেকে শব্দে যাবেন একটা স্পেস হবে, নর্মালি সব জায়গায় একটা স্পেস। আবার প্যারাগ্রাফ যখন নতুন করবেন তখন একবার এন্টার টিপলেই হবে। কিন্তু একটা দরখাস্তে লেখার সময় দেখবেন যে কিছু বাড়তি নিয়ম আছে। যেমন আপনি যখন একটা দরখাস্ত লেখার পর শেষ করার পর, এই ধরুন দরখাস্ত শেষ হয়ে গেল, এই উপরের এফ, এই পর্যন্ত আপনার দরখাস্ত লেখা শেষ। এরপরে আপনার আবেদনকারীর একটা নাম স্বাক্ষর থাকে, এখানে কিন্তু একটা স্পেস না, কোথাও তিন স্পেস দেওয়া হয়, তিনটা এন্টার দেওয়া হয়, কোথাও পাঁচটাও দেওয়া হয়। কমপক্ষে তিনটা দিতে হবে, এটা কারণও আছে, যৌক্তিকতাও আছে। এরকম কতগুলো নিয়ম আছে। তো এই নিয়মগুলো কিন্তু এখানে শেখানোর জায়গা নয়, তারপর আমি একটু ধারণার জন্য বললাম। যেমন আমরা একটা দরখাস্ত লিখে দেখতে পারি, আপনারা দরখাস্ত লিখেছেন নিশ্চয়ই জানেন যে একটা দরখাস্ত কিভাবে লিখতে হয়। প্রথমেই হচ্ছে যেমন বাংলায় লিখলে কি বরাবর লিখি, হ্যাঁ, বা প্রতি লিখি। ইংলিশে লিখলে টু লিখতে হয়, হ্যাঁ। আর যেমন টু এর পরে কি কমা হয়, বাংলায় বরাবর লিখে কমা হয়, হয় না কিন্তু। টু দা হেডমাস্টার হতে পারে না, এরকম যদি হয় হেডমাস্টার বানান ভুল করেছে, সে বলছে যে রানিং লেটারে লিখতে। এটা অনেক সময় রেজিগনেশনের জন্য ফার্স্ট লেটার ক্যাপিটাল করি, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস বাদ পড়ে গেছে। আমরা এখন প্যারাগ্রাফ শুরু করেছি, তো প্যারাগ্রাফ শুরু না করলেও সমস্যা নেই, আগামী দিনে আমরা প্যারাগ্রাফে করব। আজকে আরেকটা জিনিস যে দেখাটা বাকি ছিল সেটা হলো চেঞ্জ কেস। এটা দেখা জরুরি না, এটা আমরা একটু দেখি। এটা সময় নেব না, এটা বেশি সময় লাগবে না, আমরা লরেম দিয়েই কাজ করি। এটা হলো আপনার লেখাটার, এটা কি রানিং লেটার বলে, এটা হ্যাঁ, রানিং লেটারে বলি না আমরা যে সাধারণভাবে যে নিয়ম আছে, অর্থাৎ বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণ হবে ক্যাপিটাল, কোন নাম থাকলে সেটার প্রথম বর্ণ হবে ক্যাপিটাল। বিশেষ 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 করে শহরের নাম, মানুষের নাম, নদীর নাম, এগুলো শুরুতে কি আহ, বড় অক্ষরে লিখতে হয়। তো এইটাকে আমরা অনেকে কি কি বলি, রানিং লেটার বলি, কিন্তু এখানে বলে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসেই নর্মালি লেখা হয়। আমরা এই যে অটোমেটিক কিছু লেখা বারবার নিচ্ছি, ধার নিচ্ছি, সেখানে কিন্তু সেন্টেন্স কেসেই লেখাগুলো হয়ে আছে। এছাড়া আরেকটা আছে যেটা খুব পরিচিত, সেটা হলো আপার কেস। দেখেন আপার কেস এখানে আছে, আপার কেসে ক্লিক দিলে, হ্যাঁ অবশ্যই লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপার কেসে ক্লিক দিলে প্রত্যেকটা লেটারই ক্যাপিটাল হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটাই আপার লেটার হয়ে যাবে। আপার বলতে বোঝাচ্ছে, বুঝতে পারছি, সবগুলি ক্যাপিটাল হয়ে যাবে। আর সবগুলো স্মল চান তাহলে কি করবেন, লোয়ার কেস। লোয়ার কেস হলে সবকটা স্মল হয়ে যাবে, স্মল লেটারে। কিন্তু নর্মালি এইভাবে লেখা থাকে না, তাই না, কখনো কখনো থাকতে পারে। যেমন ধরুন আমরা একটা ওয়েব অ্যাড্রেস লিখছি বা ইমেল অ্যাড্রেস লিখছি, বড় হাতের হয়ে গেছে কোন একটা বা শুরুটা। তো আহ, এরকম বড় কিছু লেখার মধ্যে এরকম থাকলে আমরা যদি চাই যে প্রত্যেকটাই স্মল লেটার হবে, তখন আমরা এটাকে সিলেক্ট করে লোয়ার কেসে দিলে সবকটাই স্মল লেটার হয়ে যাবে। আরেকটা আছে হলো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। আপনি এটা দিলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম শব্দটা সে ক্যাপিটাল করে ফেলবে। এরকম অনেক সময় লেখা লিখতে হয়, কিন্তু এটাও প্রয়োজন আছে, ব্যবহার করা হয়। আচ্ছা, আরো আছে কিছু দেখেন। আরেকটা আছে টুগল কেস। টুগল কেস আল্লাহ জানেন কেন, এটা কি দরকার, মানে এটা কি দুষ্টামি করার জন্য না কোনো আসলে প্রয়োজন আছে, আমার জানা নাই আসলে। এটার কাজটা দেখেন যে প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটাকে সে স্মল লেটার বানিয়েছে এবং শব্দের বাকি লেটার গুলোকে ক্যাপিটালাইজ করেছে। অর্থাৎ এটা কার টুকলি, এইটার টুকলি। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের উল্টা, উল্টা দিক এটা, এটাকে টুকলি করলে ওইরকম হয়। তবে আপনি যদি যেভাবে লেখা থাকে এটা টুকলির কাছে নিয়ে গেলে ওইটাই হবে আর কি। না হচ্ছে না কিন্তু, হ্যাঁ ঠিকই বলেছি আমি, আমার আগের কথাই ঠিক আছে, যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যখন করবেন সেটাকে উল্টানোর জন্য টুকুল করা।
হ্যাঁ, আর এটাকে দেখেন, এটা টুগুল করলে কি হচ্ছে, ভিন্ন কিছু হচ্ছে না। এটা কি হয়েছে দেখেন, এটার ছিল বাক্যের প্রথম শব্দটা ক্যাপিটাল, বাকিগুলো সব স্মল। ঠিক উল্টা হয়ে গেছে, টুগুল মানে টুগুলি, এখানে শাব্দিক অর্থেই টুগুল হচ্ছে, বোঝা গেল। হ্যাঁ, অর্থাৎ ঠিক তার বিপরীত হচ্ছে। আমরা যদি সবগুলাই ক্যাপিটাল লেটারে রাখি বা পাই, অর্থাৎ আপার কেসে রাখি, এটাকে টুগুল করলে কি হয় সেটা দেখে নিই। দেখছেন, সবগুলোই স্মল লেটার হয়ে যাচ্ছে। তাহলে টুগুলের ব্যাপারটা শাব্দিক অর্থে এখানে প্রযোজ্য, প্রযোজ্য যে যাকে টুগুল করবেন সে যে ফরম্যাটে আছে তার ঠিক উল্টা ফরম্যাটে চলে। ওকে, এটা আমরা জানলাম। আসলে মানে জানার শেষ নেই আর কি, আমি নিজেই এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না আজকে, আপনাদের জানাতে গিয়ে আমারও বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই চেঞ্জ কেসটা আমাদের জানা খুব দরকার ছিল। আর প্যারাগ্রাফে আবার প্রবেশ করি আমরা, একটুখানি দেখি আরেকটু। সেটা হলো প্যারাগ্রাফের অনেকগুলো অপশনের মধ্যে প্রথম অপশনটা আমরা জানবো, লেখাটা একটু বড় নেই। এখানে আমরা 10টা প্যারাগ্রাফ নিলাম, 3টা সেন্টেন্স করে। আমরা যেটা জানতে চাচ্ছি যে এই যে লেখাগুলো দেখেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুটা হয়েছে কিন্তু একদম লেফট সাইড থেকে, এক লেফট মার্জিন থেকে। এখানে কোনো ব্যত্যয় ঘটায়নি সে। কিন্তু আপনি ডানে তাকায় দেখেন, যে পর্যন্ত লাগে সে পর্যন্ত নিয়ে পরের শব্দটা যেহেতু এইটুকু জায়গাতে আর ধরবে না, সেই জন্য সে কিন্তু অটোমেটিক্যালি নামায় ফেলছে লেখাটাকে। ঠিক তাই এখানে দ্যাট এর পরে একটা স্পেস লাগবেই, এরপরে বেস্ট লেখাটা আসছে, এটা এখানে ধরাতে পারে না, এই জায়গাটুকু এতটা না যে বেস্ট লেখাটা ধরবে, যে জন্য সে নিচে নামে আসছে। এখন দেখেন, প্রান্তে দুই লাইন আলাদা হয়ে গেল, কিন্তু ঠিক তাই প্রত্যেকটা এরকম হয়ে গেছে। কখনো কখনো হঠাৎ করে ম্যাচ পাবেন কাছাকাছি, যেমন এটা কাছাকাছি। কিন্তু বড় কথা হলো যেটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে, ডানে কিন্তু সেটা অসমান হয়ে গেছে। আপনি চাচ্ছেন ডানে বাঁয়ে উভয় দিক সমান থাক, সুন্দর লাগে, তাহলে আপনি এই দেখেন জাস্টিফাই করে দিবেন। এখানে আপনার আর সিলেক্ট করা লাগবে না, এই প্যারাগ্রাফে যেখানেই কার্সর রাখেন, রেখে এখানে ক্লিক দেন, পুরোটাই দেখেন খুব সুন্দর করে বাম পাশে যেমন অ্যালাইনমেন্ট করে ফেলছে, ডান পাশে অ্যালাইনমেন্টে নিয়ে যাবে। এটা সবচেয়ে সুন্দর, এবং প্রত্যেকটা ডকুমেন্টের লেখা এরকম হওয়া উচিত। কখনো কখনো কোনো লেখা এক এমন ঝামেলায় পড়ে যায় যে এখানে এরকম করলে এটি বিশাল বিশাল ফাঁকা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এটা ভালো। হ্যাঁ, লেফট অ্যালাইনমেন্ট ভালো। আচ্ছা, কোন লেখা যদি আপনি মাঝখানে আনতে চান, আচ্ছা ধরুন আমরা এর পূর্বে একটা হেডিং লেখা থাকে, লেখার হেডিং থাকে না, ধরুন টাইটেল কথাটাই রাখলাম, টাইটেল কথাটা নিচে তো টাইটেল থাকে, এটা আমরা কি করব, নর্মালি এটা মাঝখানে রাখি কিন্তু, তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন এখানে সেন্টারে ক্লিক দিবেন, সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসবে। এটার কিন্তু কিবোর্ডেরও কমান্ড আছে। হ্যাঁ, দেখেন কিবোর্ডের কমান্ড, কন্ট্রোল ই দিলে সেন্টারে চলে আসবে। আবার কন্ট্রোল আর দিলে, অর্থাৎ রাইট বোঝাতে আর দিলে মনে রাখা সম্ভব সুযোগ, কন্ট্রোল আর দিলে একদম ডানে চলে আসবে। কন্ট্রোল এল দিলে আবার চলে আসবে লেফটে, মাঝখানে আনার জন্য এই পদ্ধতি। আপনি এখন এটাকে ক্যাপিটালাইজ করে দেন, আপার কেস দিয়ে দেন, একটা আন্ডারলাইন দেন, আর একটু বড় করে দেন। আবার হতে পারে যে এখানে আমরা একটু এটাকে উজ্জ্বল বানানোর জন্য, মানে চোখে লাগার জন্য এটা দিতে পারি, অথবা শেড দিতে পারি। হ্যাঁ, শেড দেওয়ার জন্য শ্যাডোতে গিয়ে অথবা গ্লো দিতে পারি, গ্লো দিলে আর একটু অন্যরকম লাগে। দেখেন ভালোই লাগছে, খারাপ না। হতে পারে যে আপনি যেখানে দিতে চাচ্ছেন এইটা জন্য প্রযোজ্য, আপনি রংটা পরিবর্তন করে দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, খারাপ লাগছে না, বেশ সুন্দর লাগছে। বোল্ড করে দেন, একটা সুন্দর লেখার সুন্দর একটা টাইটেল হতে পারে। তো এটা অ্যালাইনমেন্ট বোঝানোর জন্য আমরা করলাম। এর আরেকটা অপশন হলো স্পেসিং, লাইন স্পেসিং। হ্যাঁ, লাইন স্পেসিং নর্মালি যেটা থাকে সেটা হলো পয়েন্ট, পয়েন্টের যদি ভাগ করেন 1 থেকে 1.0। যদি এটা বাড়াতে চান, দেখেন আপনি প্যারাগ্রাফে যে কোনো এক জায়গায় ক্লিক দিয়ে
আপনাকে এটাকে বাড়াতে প্রয়োজন হতে পারে। দেখেন লেখাটা হয়তো খুব ঘন ঘন লাগছে, আপনি এটাতে ক্লিক করেন। ফন্টটা অনেক সময় হয়, কিছু কিছু ফন্ট আছে যে এমন স্পেসিং খুব কাছাকাছি মনে হবে, ফন্টের স্টাইলের কারণে হয়। তখন আপনি এটা ব্যবহার করে কিন্তু অনায়াসে এটার সমস্যার সমাধান আনতে পারেন। আবার কখনো কখনো এমন হয় যে আপনি একটা লেখা লিখেছেন, আপনার এইটাকে সুপিরিয়রকে দেখাতে হচ্ছে যে লেখাটা ঠিক আছে কিনা, উনি যেন ঠিকঠাক করে দেন। সেক্ষেত্রে কি প্রয়োজন হয়, আপনার এখানে সংযোজন প্রয়োজন হতে পারে, যে আপনার এখানে একটা শব্দ বাদ পড়ছে, বা মাঝখানে আর একটা ছোট্ট বাক্য ঢোকার দরকার ছিল, বা এখানে একটা লেখা বাদই পড়ে গেছে। তখন কি স্পেসের দরকার হয়, আপনি সেক্ষেত্রে দের করে দেন। এখানে ক্লিক দিয়ে দেখেন যে দেড় বা দুই করে দিতে পারেন। আপনি যদি এইভাবে একটা লেখা প্রিন্ট নিয়ে দেন, উনি খুব সুন্দর করে, যদি একটা বাক্যও ঢুকানোর প্রয়োজনে এখানে সুন্দর করে কিন্তু মাঝখান দিয়ে লিখে ফেলতে পারেন, অথবা এই যে অ্যারো দিয়ে নিচে লিখি, অ্যারো দিয়ে উপরে লিখি, এই কাজটা উনি এখানে অনায়াসে করতে পারেন। তো সেই জন্য আমরা কিন্তু স্পেস বাটনটা ব্যবহার করতে পারি। এটা 3 পর্যন্ত দেয়া আছে, আড়াই, দুই, দেড়, সোয়াগ, এটা সোয়াগ না, 1.15 এবং 1 দেয়া থাকে। আর লাইন স্পেসিং অপশনসে যদি যান, তাহলে আপনি ইচ্ছে মতো এটাকে বাড়াতে কমাতে পারেন। এখানে অনেকগুলো অপশন, সেটা আমরা আগামী দিন দেখবো। এখানে দেখেন স্পেসিং বাই ডিফল্ট 8 দেয়া আছে, আপনি কিন্তু এখানে বাড়ালে, এই যে দেখেন এটা প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের স্পেসিং। হ্যাঁ, আবার ইন্ডেন্ট, ইন্ডেন্ট যদি কমাতে বাড়াতে চান, লেফট ইন্ডেন্টে কতটুকু চলে যাবে দেখছেন, এখানে দেখাচ্ছে। আপনি রাইট ইন্ডেন্টও বাড়াইতে পারেন, সেক্ষেত্রে দেখেন ডান পাশ থেকেও চেপে গেছে, আপনি ক্লিক দেন, দেখেন কি সুন্দর এখানে ডানে বাঁয়ে দুই দিক থেকেই চেপে গেছে, কিন্তু আপনি যতটুকু চেয়েছেন ততটুকু। এরকম খুব সুন্দর করে লেখা অনেক সময় সাজানো হয়, বিশেষ করে কবিতা লেখার সময় এরকম হয় যে এটা বাম পাশ থেকে শুরু হয়েছে আর ওটা একটু ডান পাশ থেকে শুরু হলো, এটা অনেক সময় করা হয়। কিন্তু সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারেন। হ্যাঁ, এটা ধরুন লেফট ইন্ডেন্টে ঠিক রাখলেন, এটা শুধুই রাইট ইন্ডেন্ট বাড়ায় দিলেন এবং অনেক বেশি দিলেন। হ্যাঁ দেখেন, সুন্দর লাগছে তাই না? এরকম লেখা বিভিন্ন রকম করার সুযোগ নেওয়া হয় এটাতে স্পেসিং এর দ্বারা। আর আর কি দেখবো আমরা কিছু, আচ্ছা আরেকটা জিনিস দেখি, এই যে আমরা আন্ডারলাইন দিয়েছিলাম, হতে পারে যে পুরো একটা বড় বাক্য আমরা এরকম হেডিং এ রেখেছি, এইটাকে আমরা মাঝখানে নিতে চাই এবং আহ, এরকম একটা আন্ডারলাইন নিতে চাই, কিন্তু আন্ডারলাইনটা ঠিক ঠিক ওইরকম আন্ডারলাইন নয়। যদি আমরা নর্মাল আন্ডারলাইন নিই তাহলে তো এরকম হবে, আপনি এখানে ক্লিক দিয়ে এনাফ। কিন্তু আমরা শুধু ওই লেখাটুকুর আন্ডারলাইন চাচ্ছি না, আমরা চাচ্ছি এই পুরো জায়গাটা জুড়ে, অর্থাৎ পেজটার যে লেফট মার্জিন এবং রাইট মার্জিন বাদ দিয়ে যে পুরো জায়গাটা আছে, পুরো জায়গা জুড়ে একটা, পুরো জায়গা জুড়ে একটা আন্ডারলাইন হয়ে যাবে, বর্ডার হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই লেখাটার মাঝখানে কার্সর রেখে যদি আমরা এইখানে যাই, এখানে দেখেন বটম বর্ডার, এখানে ক্লিক দিলে পুরো জায়গাটাকে সে একটা সুন্দর বর্ডার দিয়ে ফেলছে। আপনি যদি, এটা তো বটম বর্ডার দিলেন, যদি টপ বর্ডার দিতেন এইভাবে হতো। আবার দুইটাই দেওয়ার দরকার হতে পারে, হতে পারে যে লেখার মাঝখানে এরকম দেখবেন অনেক বইয়ের এটা প্রয়োজন হয়, এই লেখাটাকে একটু স্পেসিফিক করার জন্য বা স্পেশাল করার জন্য এগুলো ব্যবহার করা হয় কিন্তু। হ্যাঁ, ধরুন এইটা মাঝখানে লেখা থাকলো, আবার আপনি এই জায়গাটাকে একইভাবে মাঝখানে আনতে চান এইভাবে, এবং ওই স্পেসিং বাদ দেওয়া, অর্থাৎ আমরা যদি সব ফরম্যাট বাদ দেওয়াই, দিয়ে যদি মিডলে নিয়ে আসি, মিডলে নিয়ে আসে, এরপর যদি তাকে উপরে এবং নিচে এরকম বক্স করে দিই, এই সুন্দর লাগছে তাই না? হতে পারে এটা কালারও ভিন্ন দিতে পারেন, হতে পারে এটার লেখার রংটা একটু হালকা করে দিলেন, অনেক কিছু হতে পারে। এরকম থাকে অনেক সময়, দেখবেন ওয়েবসাইটে থাকে, নিউজ পেপার গুলোতে থাকে, লিঙ্ক দেওয়ার মতো জায়গাগুলোতে দেওয়া থাকে, অনেক রকম এই অপশন গুলো ব্যবহার করা হয়। আর এটা কি দেখেন, এটা হলো থিম কালার। আপনি একটা লেখা সিলেক্ট করার পর যদি থিম কালার দেন, থিম কালারটা কি করছে, পুরো লেখাটাকে একটা পরিবর্তন আনতেছে। এইটা দেখেন এই রঙের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বটে, শুধু তাই না, এই লেখাটা কালো রঙের ছিল সেটাকে সাদা রং করে ফেলছে। অর্থাৎ ডিপ কালার ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে লেখা যদি কালোই থাকতো তাহলে কি হতো,
যদি আমরা এইটা দিয়ে এইটা ব্যবহার করতাম তাহলে কিন্তু এই লেখা দেখা যেত না, আবার আরেকটা কাজ করতে হতো, কি করতে হতো, ফন্ট কালার গিয়ে আবার সাদা করতে হতো। তো সেটা থিম ব্যবহার কারণে সেটা আর করতে হয়নি, সে ডিরেক্ট তার নিজস্ব একটা ডিজাইন দেওয়া আছে, সেই কাজটা সে করে দিচ্ছে। আমরা ভিন্ন ডিজাইনে দিতে পারি, এখানে আবার কালার কালো রাখলো ফন্ট কালার, কারণ ওই ব্যাকগ্রাউন্ড কালারে কালো ফন্ট দিলেও ভালোই বোঝা যাবে, খারাপ দেখাবে না। আবার যদি আরো একটা ডিপ কালার দিই, এরকম আছে কি কিছু, হ্যাঁ যেমন দেখেন এই কালারটা ডার্ক ব্লু, সেক্ষেত্রেও সে লেখাটাকে সাদা করে দিই। আজকে আর আমরা আগাবো না, প্যারাগ্রাফের আর কিছু বিষয় থাকলো, বিশেষ করে এই উপরের দিকটা দেখেন, এটাকে বুলেটিং নাম্বারিং ইত্যাদি বলে, বুলেটস, নাম্বারস, নাম্বারিং, হ্যাঁ। তারপর মাল্টি লেভেল লিস্ট কিভাবে বানানো যায়। তারপর এখানে আসছে ইনডেন্ট, ইনডেন্ট ডিক্রিজ করতে হয় কিভাবে, ইনক্রিজ করতে হয় কিভাবে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ইত্যাদি। তো আজকে এ পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি, আমরা ছোটখাটো অনেক বিষয় দেখেছি, এই বিষয়গুলো খুব বেশি দরকার হয় বিধায় আমরা একটা ক্লাস পুরো এই সময়টা ব্যবহার করেছি এই জায়গাগুলো। কারণ এগুলোই আপনার বেশি দরকার হবে আসলে, আপনার ব্যক্তিগত জীবনে হোক, অফিসিয়াল জীবনে হোক। তারপর যেগুলো স্পেশাল কাজ, সেগুলো খুব বেশি আমরা সময় নিব না, লাগবেও না। আর যেহেতু ক্লাসের ভিডিও আমরা প্রোভাইড করছি, আপনার টেনশন করার প্রয়োজন নাই যে কোনো বিষয়ে যদি আপনার ওটা খুব পছন্দ ছিল যে যে বিষয়ে আরো বেশি কথা বললে হয়তো বারবার শোনা যেত, বারবার শোনানোর প্রয়োজনে আপনার ক্লাসের টাইম নেওয়ার প্রয়োজন নেই, আমরা সেজন্য তো ভিডিওটাই দিচ্ছি, আপনি এক ভিডিও বারবার দেখতে পারবেন। তবে আপনার প্র্যাকটিস করার সময় যদি কোনো বিষয়ে থেকে যান আমাকে জানাবেন। আর বড় কথা, প্রশ্ন আসতে পারে, আমরা যেদিন যেই পড়াটা পড়ছি দেখছি, যে শেখাটা শিখছি, সেই শেখার উপর যদি প্রশ্ন থাকে, পরবর্তী দিন ক্লাস শুরুর পূর্বে আপনারা সময় নিতে পারেন, যে অল্প সময় দেওয়া হবে, কিন্তু এই আপনাদের প্রশ্ন থাকলেই না আমি সেই সুযোগ দেবো। আর সময় মতো ক্লাসে ঢোকাটা খুব জরুরি, আপনাদের মনে ছিল না হয়তো, নতুন যেহেতু ক্লাসগুলো, আমারও উচিত ছিল আসলে আগেই একটা মেসেজ দেওয়া, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হতো। আমি চেষ্টা করবো আগেই আপনাদের মেসেজ করা, অসুবিধা নেই, আপনারা একটু সচেতন থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে রাখি তাহলে, আল্লাহ হাফিজ। আচ্ছা, আমার জিজ্ঞেস করে নেওয়া উচিত, আজকে কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন প্লিজ, হ্যান্ড রেজ করতে পারেন বা ডিরেক্ট আপনার মাইক অন করে কথা বলতে পারেন। আমরা ধরে নিচ্ছি যে কোনো কোশ্চেন নাই, ঠিক আছে ক্লাসটা আপনারা, মোর্শেদ স্যার কিছু বলবেন নাকি? না, বলবো না। ভালোই লাগলো, দেখলাম। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, শুক্রিয়া। তাহলে সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। হ্যাঁ, ছোটখাটো আচ্ছা। জিনিস তো আসলে আমরা তো অনেক জিনিস জানি না আসলে, আমাদের চর্চা হয় না তো, রাইট রাইট প্রয়োজন রাইট। হয় না দেখে আসলে, কিন্তু এগুলো জানার দরকার আছে, মানে অনেক সময় হঠাৎ করে লেগে যায়। জি 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 জানা থাকলে ভালো, জানলাম, আলহামদুলিল্লাহ, জি জি। ভালো লাগলো, ধন্যবাদ। হ্যাঁ, শুক্রিয়া। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। সময় সময়টার ব্যাপারে কোনো কিছু করা যায় কিনা? সময় আচ্ছা, সময় এবং বার, ঠিক আছে, এই বিষয়টা আমরা একটু হালকা হলে আলোচনা করি। সময়ের ব্যাপারে আপনার কোনো আহ, কথা থাকলে বলে ফেলেন। সময়ের ব্যাপারে আমার বক্তব্য হলো যে আহ, 9টা তো খুব কাছাকাছি সময় হয়ে যায়, কারণ অফিস টাইম বিভিন্ন ঝামেলা থাকে, বাসায় পৌঁছা। আমরা 9টা 30 মিনিট করা যায় কিনা? আচ্ছা, ব্যতিক্রমও আছে অনেকের, আবার কথা যে 9টা অনেক রাত হয়ে যায়, আপনারা যদি 8টায় শুরু করেন এমন প্রস্তাবও আছে আমাদের এখানকারই। তো আচ্ছা সেটাও একটা ভাবার বিষয় আসলে, কারণ অনেকের ক্ষেত্রে আপনার আপনার এক ধরনের ব্যস্ততা, আরেকজনের আরেক ধরনের ব্যস্ততা, তারপরেও আমরা যদি সবাই এটাতে রাজি থাকি সমস্যা নেই, আমার সমস্যা হবে না ইনশাআল্লাহ। আনোয়ার আচ্ছা, ভাই এটা এবং মানে মুবাশির মেজরিটি ভাই। মাস্ট বি গ্রান্টেড, যেটা যেটা আচ্ছা বেশি হবে সেটাই আচ্ছা। করেন, অসুবিধা নেই আর কি। কারণ আমি ওকে। একজনের কষ্ট দিয়ে আমি করতে চাই না, সেটা হলো হ্যাঁ, যদি কেউ ঠিক। বেশি সংখ্যক লোকে যে সাপোর্টটা দেয় ওখানে করেন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা প্রয়োজনে আমরা একটু জরিপ করব, আমরা ক্লাসের এই টাইমিংটার ব্যাপারে একটা জরিপ করব। আর একটা বিষয় আমি বলে ফেলি, বলছিলাম যে দিনের ব্যাপারে কোনো
কারো পরামর্শ আছে কিনা, ভিন্ন পরামর্শ যে আমরা শনিবার বৃহস্পতিবার দুইটাই অথবা কোনো একটা পরিবর্তন হলে ভালো হয়, এরকম কারো চিন্তা পরিকল্পনা আছে কিনা, মানে পরামর্শ আছে কিনা? শনিবারে হয় কি একটু ব্যস্ততা থাকে, বিশেষ করে আমার বেশি। আহ বুধবার থাকবো যদি করা যায়, আর এদিকে সোমবার বা রবিবারও হতে পারে। রবিবার, সোমবার, বুধবারের দিকে করা যায় কি? আচ্ছা, তাহলে এই বিষয়ে আমরা একটা জরিপ নেবো ইনশাআল্লাহ, আমরা গ্রুপে। ওই যে বার এবং সময়, এই সময় দুইটার আছে, উপর একটা জরিপ করেন। ঠিক কারা আছে। বেশি সাপোর্ট কোনটায় দেয় তার উপরে ডিপেন্ড করে আপনি ওকে, একটা সিদ্ধান্ত নেন। ঠিক আছে। ওকে ইনশাআল্লাহ, তাহলে এই কথাই রইলো। আমি চেষ্টা করবো এটার ব্যাপারে দ্রুত একটা জরিপ জি, জানানো। আসসালাম। তো আজকে রাখি তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।